রহমানির রহিম। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আমরা আমাদের গত ক্লাসে, চতুর্থ অধ্যায়ের গত ক্লাসে আমরা জেনেছিলাম আমাদের শ্বসন প্রক্রিয়া সম্পর্কে। তবে সেদিন উদ্ভিদের শ্বসন প্রক্রিয়া সম্পর্কে আমরা একটা পরিষ্কার ধারণা নিয়েছিলাম, তাই না? নিয়েছিলাম উদ্ভিদের কোন অংশটা শ্বসন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্ভিদের পত্ররন্ধ্র এবং ল্যান্টিসেলটা উদ্ভিদের ক্ষেত্রে শ্বসন অঙ্গ হিসেবে আমরা বলি। এখানে বাতাস বা গ্যাসীয় আদান প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই না? আজকে আমরা জানবো আমাদের অর্থাৎ জীবের শ্বসন তন্ত্র সম্পর্কে। এর আগে কিন্তু আমরা আরো জেনেছিলাম যে বিভিন্ন প্রাণী বিভিন্ন অঙ্গের সাহায্যে শ্বসন ক্রিয়া সম্পন্ন করে। যেমন ধরা যাক, আমি বলেছিলাম বা আমরা জেনেছিলাম যে মাছ ফুলকার সাহায্যে, ব্যাঙাচি ফুলকার সাহায্যে শ্বসন কার্য সম্পন্ন করে। তারপর কিছু কিছু প্রাণী ত্বকের সাহায্যে শ্বসন প্রক্রিয়া সম্পন্ন করে। আজকে আমরা জানবো আমাদের নিজেদের শ্বসন প্রক্রিয়া বা শ্বসন অঙ্গ সম্পর্কে জানবো। আমরা আরো জানবো ফুসফুস কিরকম ভাবে শ্বসন কার্য সম্পন্ন করে। তো ঠিক আছে, আমরা আমাদের ক্লাস শুরু করি। আমরা প্রথমে জেনে নিই শ্বসন তন্ত্র কাকে বলে। আসলে যে অঙ্গ সমষ্টি বা যে অঙ্গ সমষ্টিগতভাবে শ্বসন কাজে অংশ নেয় তাদেরকে একত্রে আমরা বলছি কি শ্বসন তন্ত্র। মোট কথা যে কতগুলো অঙ্গ মিলে একটি তন্ত্র গঠিত হয়। তো সেক্ষেত্রে যে সকল অঙ্গাণু শ্বসন কাজে অংশ নেয় তাদেরকে একত্রে আমরা বলছি কি শ্বসন তন্ত্র। তো আমাদের নিজেদের শ্বসন তন্ত্রের ক্ষেত্রে আমাদেরকে তো অবশ্যই ভালো করে জানতে হবে। আমরা দেখো আমাদের প্রথমে এখানে কয়েকটা অংশ লিখেছি আমি, নাসারন্ধ্র। আমি প্রথমে এখানে লিখেছি কি, প্রথমে আমরা এখানে লিখেছি নাসারন্ধ্র। নাসারন্ধ্র আমাদের শ্বসন তন্ত্রের প্রথম শুরুতেই কিন্তু রয়েছে, যেটি ত্রিকোণ আকৃতির একটা অংশ আমাদের মুখের, এবং এটি পেছনের দিকে এটি কি বলবো যে দুটি ভাগে একটা পাতলা পর্দা দিয়ে দুটো ভাগে ভাগ করা থাকে, আর সামনের অংশে কতগুলো লোম অবস্থান করে। এটা হচ্ছে নাসারন্ধ্র এবং এটার পিছন দিকে নাসা গলবিল পর্যন্ত এটা বিস্তৃত থাকে। তারপর নাসারন্ধ্রের দেখো, নাসারন্ধ্রটা ঠিক যেখানে শেষ সেখান থেকে কিন্তু নাসা গলবিল শুরু, এটা গলবিল পর্যন্ত এটা বিস্তৃত থাকে নাসা গলবিলটা। আচ্ছা, তারপর দেখো কি আছে, স্বরযন্ত্র। এটা কিন্তু আমাদের শ্বসন তন্ত্রের একটা গুরুত্বপূর্ণ অংশ। স্বরযন্ত্রটা আসলে কি? এটা আসলে কিন্তু আমাদের নাসা গলবিলের শেষ থেকে স্বরযন্ত্র শুরু, এবং এখানে কি রয়েছে, স্বররজ্জু ও ভোকাল কর্ড অবস্থান করে। ভোকাল কর্ডের এবং ভোকাল কর্ডের যে ছিদ্রটা রয়েছে, স্বর ছিদ্রটা রয়েছে, এখানে কি থাকে, এখানে স্বর ছিদ্রের মুখে একটা ঢাকনা থাকে। সে ঢাকনাটা কি হয়, এটা আমাদের ঠিক আমরা বলবো যে গলবিল আর খাদ্য নালীর সমপ্রান্তেটা অবস্থান করছে। আর এটা যখন আমরা খাবার গ্রহণ করি তখন এই স্বর ছিদ্রের উপরে ঢাকনাটা কি হয়, বন্ধ হয়ে যায়। তারপর আমরা খাদ্য গ্রহণ করি, যার কারণে কিন্তু বারবারই বলা হয় যে খাবার সময় কথা বলতে নেই। কারণ তুমি যদি খাওয়ার সময় কথা বলো তাহলে কি হবে, এই স্বর ছিদ্রের উপরে ঢাকনাটা খুলে যাবে আর খাদ্যটা তোমার স্বর ছিদ্রের মধ্যে প্রবেশ করবে। আচ্ছা, ঠিক আছে, তারপরের অংশ দেখি আমরা শ্বাসনালী। এখানে দেখো স্বরযন্ত্র, তারপরে এই ট্রাকিয়া লিখেছি আমি যেটা, এটাই কিন্তু আসলে কি শ্বাসনালী। মোট কথা এই পুরোটাই হচ্ছে শ্বাসনালী, একদম ক্রম শাখা পর্যন্ত এই শ্বাসনালীটা অবস্থান করছে। আর এই ক্রম শাখাগুলো দেখো, ক্রম শাখাটা কি, ব্রঙ্কাসটা কি, শ্বাসনালী ঠিক এখানে যে দুটো ভাগে ভাগ হয়ে গেছে এখানে এসে, সেটাকে আমরা কি বলছি, ক্রম শাখা, বা এটার নাম হলো ব্রঙ্কাস, ক্রম শাখা বা ব্রঙ্কাস। আচ্ছা, এই ব্রঙ্কাস গুলো কিন্তু ফুসফুসের অ্যালভিওলির ভিতরে যখন প্রবেশ করে আরো সূক্ষ্ম শাখায় পরিণত হয়, তখন সেগুলোকে কিন্তু আমরা আর ব্রঙ্কাস বলবো না, তখন সেগুলোকে আমরা বলবো ব্রঙ্কিউল। আচ্ছা, আর এই যে ফুসফুসের যে কোষগুলো রয়েছে, প্রথমে বলি ফুসফুস ফ্লোরা নামক একটি
একটা পাতলা আবরণ দ্বারা, দ্বিস্তর বিশিষ্ট একটি আবরণ দ্বারা এই ফুসফুসের তোমার পুরোটা আবৃত অবস্থায় থাকে। পাতলা আবরণ, এই যে প্লুরা থাকে দ্বিস্তর বিশিষ্ট, এখানে আবার একটা কথা রয়েছে কি, এখানে তোমার এই প্লুরা পর্দার মাঝে পিচ্ছিল কতগুলো পদার্থ থাকে, যেটা আমরা যখন শ্বাসকার্য চালাই তখন ফুসফুসের যে সংকোচন প্রসারণ হয়, এটা যাতে আমাদের বক্ষ গহ্বরের সঙ্গে ঘষা না লাগে ফুসফুসে, সেজন্য কিন্তু প্লুরা পর্দাটা খুব গুরুত্ব একটা ভূমিকা পালন করে। তারপর চলে আসো পরবর্তী যে অংশটা রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে মূর্ধচ্ছেদা। মূর্ধচ্ছেদা কিটা আসলে এই যে ছাতার মতো প্রসারিত যে অংশটা দেখছো, এটাই হলো কি মূর্ধচ্ছেদা। মূর্ধচ্ছেদাটা কাজটা কি, মূর্ধচ্ছেদা আসলে ফুসফুসকে শ্বসন কাজের সময় কি করে দেয়, একটা বড় একটা জায়গা করে দেয়, বড় একটা জায়গায়। একটু পরে আমরা যখন এটা শ্বসন পদ্ধতিটা যখন আমরা দেখব, তখন আমরা বুঝতে পারবো মূর্ধচ্ছেদার কাজটা আসলে কি। আচ্ছা, তাহলে ফুসফুস সম্পর্কেও আমরা জানলাম, তাই না, যে ফুসফুস প্লুরা পর্দা দ্বারা আবৃত থাকে। ফুসফুসের বায়ু প্রকোষ্ঠের মধ্যে, বায়ু কোষগুলোর মধ্যে আমরা ফুসফুসের কোষগুলো কেমন, এটা খুবই স্পঞ্জি ধরনের একটা কোষ, যেটার ভিতরে অক্সিজেন যখন প্রবেশ করে তখন বেশ কোষগুলো কি হয়, বেশ আয়তনে বড় হয়ে যায় এবং পুরো ফুসফুসটা আস্তে আস্তে আয়তনে বড় হয়। আচ্ছা, তারপর কি আছে এখানে, এখানে কতগুলো এই কোষগুলো অ্যালভিওলের চতুর্দিকে আবার কি থাকে, রক্ত জালিকা বা কৌশিক জালিকা সমৃদ্ধ কিন্তু এগুলো। আর কি হয়, অক্সিজেন আদান প্রদানের ক্ষেত্রে, কার্বন ডাই অক্সাইড আদান প্রদানের ক্ষেত্রে ফুসফুস, কৌশিক জালিকা এগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আমরা কিন্তু আমাদের শ্বসন তন্ত্রের যে অংশগুলো রয়েছে সেগুলো সম্পর্কে মোটামুটি জানলাম। এখানে কিন্তু দুই ফুসফুসের মাঝে তোমরা দেখছো একটা গোল অংশ, এর মধ্যে কিন্তু থাকে কি হৃৎপিণ্ড। আমাদের হৃৎপিণ্ডটি ঠিক এরকম ভাবে অবস্থান করে। আচ্ছা, তাহলে আর মূর্ধচ্ছেদাটা সাধারণত আমরা বলে থাকি, এটা আসলে আমরা বলবো যে আমাদের বক্ষ এবং উদর, মানে আমাদের বুক এবং আমাদের পেটকে আলাদা করে রাখে, এটাই হচ্ছে মূর্ধচ্ছেদার মূল কাজ। তাহলে আমরা কিন্তু আমাদের মোটামুটি শ্বসন তন্ত্রের যে অংশগুলো রয়েছে সম্পর্কে জানলাম। এখন তোমাদেরকে আমি একটু ভালো করে জানিয়ে দিই যে এই অধ্যায় থেকে বা এই টপিকস থেকে আমরা কেন বা কি জিনিসটা আমরা পড়বো। এই ছবিটা তোমাদের পরীক্ষায় কখনো কখনো দেওয়া থাকে, দেওয়া থাকার পরে বিভিন্ন অংশ আমি এখানে চিহ্নিত করেছি। তোমরা দেখো, প্রথমে লিখেছি ষড়যন্ত্র, তারপর লিখেছি ট্রাকিয়া, তারপর লিখেছি এখানে ব্রঙ্কাস, তারপর ব্রঙ্কিউল, অ্যালভিওলি, প্লুরা পর্দা। ফুসফুসের পর্দাকে আমরা বলছি প্লুরা পর্দা। তারপর রয়েছে কি এখানে মূর্ধচ্ছেদা। তাহলে আমাদেরকে পরীক্ষায় কিন্তু ছবিটা দেওয়া থাকবে আর এই নামগুলো কিন্তু উল্লেখ থাকবে না। এই ক্ষেত্রে তোমাদেরকে দেওয়া থাকবে কি এ বি সি, এরকম ভাবে নামগুলো দেওয়া থাকবে। শুধুমাত্র এ বি সি করা দেওয়া থাকবে, তখন তোমাদেরকে উদ্দীপকে বলা থাকবে যে উল্লেখিত অঙ্গাণু কাজ উল্লেখ করো বা উল্লেখিত অঙ্গাণু শ্বসন কার্যে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তখন কিন্তু আমাদের কি করতে হবে, আমি যে একটু আগে তোমাদেরকে কথাগুলো বললাম সেই জিনিসগুলো ভালোভাবে ওখানে উপস্থাপন করতে হবে। আচ্ছা, তাহলে আমরা শ্বসন তন্ত্রের মোটামুটি অংশগুলো সম্পর্কে আমরা ভালোভাবে পরিচিত হলাম, তাই না? আচ্ছা, এখন আমরা চলে আসি আমাদের একটু প্র্যাকটিক্যাল একটা জিনিসে, যে শ্বসন কাজ আসলে ফুসফুসের মাধ্যমে কিভাবে চলে। ঠিক আছে, আমরা দেখি। ধরো শ্বসন তোমরা জানো যে নাসারন্ধ্রের মাধ্যমে কি হয়, নাসারন্ধ্রের মাধ্যমে প্রসার যখন গ্রহণ করে তখন সেটা ষড়যন্ত্র, তারপর ট্রাকিয়ার মাধ্যমে এখানে কি হয়, ব্রঙ্কাস, ব্রঙ্কিউল হয়ে ফুসফুসে প্রবেশ করে। ফুসফুসে যখন প্রবেশ করে তাহলে একটা অতিরিক্ত একটা জিনিস ফুসফুসের মধ্যে প্রবেশ করলো। ফুসফুস তো অবশ্যই আয়তনে বড় হবে, তাহলে ফুসফুস যখন আয়তনে বড় হয়ে যাচ্ছে, একে তো উদ্দিষ্ট কিছু জায়গা দিতে হবে, তাই না? একটু অতিরিক্ত জায়গা দিতে হবে। তখন কি হবে, এই যে মূর্ধচ্ছেদাটা রয়েছে, মূর্ধচ্ছেদা তখন কি করে, সে কি হয়, সংকুচিত হয়। সংকুচিত হয়ে গেলে সেই নিচের দিকে নেমে যায়। তাহলে একটা জিনিস ভালো করে একটু লক্ষ্য করো, প্রথমে যখন অক্সিজেনটা তোমার প্রবেশ করলো তখন কি হলো, অক্সিজেন প্রবেশ করার পর ফুসফুস কিন্তু আয়তনে বাড়লো বা প্রসারিত হলো। তখন কি হচ্ছে,
মধ্যচ্ছেদা কিন্তু সংকুচিত হয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। আবার যখন এই অক্সিজেনটা সে কৌশিক জালিকার মাধ্যমে আমাদের দূরবর্তী প্রত্যেকটা কোষে যখন এটা চলে গেল, তখন তো ফুসফুস আবার সংকুচিত অবস্থায় কি হলো, ফিরে আসলো, তাই না? তখন কি হলো, আমাদের মধ্যচ্ছেদা প্রসারিত হয়ে আবার উপরের দিকে উঠে গেল। তাহলে তুমি একটু লক্ষ্য করো, ফুসফুসের সংকোচন আর মধ্যচ্ছেদার কিন্তু তখন প্রসারণ, তাই না? তাহলে ফুসফুসের সংকোচন আর কি মধ্যচ্ছেদার প্রসারণ, দুটো কিন্তু ঠিক বিপরীত অবস্থা। আবার কি হলো, যখন আমাদের প্রতিটি কোষে অক্সিজেন চলে গেল, অক্সিজেন গিয়ে প্রতিটি কোষে গিয়ে কি হলো, আমাদের কোষস্থ খাদ্যের সঙ্গে জারিত করে, কোষস্থ খাদ্যটাকে জারিত করে কি উৎপন্ন করলো, এটিপি উৎপন্ন করলো। শ্বসন কাজের যেটা মূল উদ্দেশ্য, এটিপি উৎপন্ন করলো, আর তার সঙ্গে উৎপন্ন করলো কার্বন ডাইঅক্সাইড। সেই কার্বন ডাইঅক্সাইড পুনরায় আবার কি হলো, ফুসফুসে বিভিন্ন রক্তের মাধ্যমে, কৌশিক জালিকার মাধ্যমে এগুলো চলে আসলো আবার ফুসফুসে। তারপর ঠিক একই ভাবে কিন্তু এগুলো আবার ব্রঙ্কাস হয়ে আবার ট্রাকিয়ার মাধ্যমে আমাদের স্বজন্ত হয়ে আমাদের নাসাপথে বাহিরের পরিবেশে বের হলো। তখন যখন এই কোষগুলো থেকে কার্বন ডাইঅক্সাইড পুনরায় আবার আমাদের ফুসফুসে প্রবেশ করবে, তখন কিন্তু এটি কিন্তু আবার কিন্তু প্রসারিত হবে। তখন কিন্তু এই মধ্যচ্ছেদা আবার নিচের দিকে কি হবে, সংকুচিত অবস্থায় চলে আসবে। তাহলে আমরা বুঝতে পারছি ফুসফুসের সংকোচন আর মধ্যচ্ছেদার প্রসারণ, আবার ফুসফুসের তখন প্রসারণ, মধ্যচ্ছেদার সংকোচন, এই বিপরীত প্রক্রিয়াটা চলতে থাকে আর আমাদের শ্বসন কার্য সম্পন্ন হতে থাকে। তাহলে তোমরা নিশ্চয়ই আজকে টপিকসটা ভালোভাবে এনজয় করেছো। আমি আশা করব তোমরা এখান থেকে সঠিকভাবে সব অ্যান্সারগুলো দিতে পারবে। আচ্ছা, তোমাদের বাড়ির কাজ থাকবে শ্বসন তন্ত্রের দুইটি গুরুত্বপূর্ণ অঙ্গাণুর কথা আমি বলে দিব, সেগুলো কাজ তোমরা লিখে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে। একটা হলো ফুসফুস, আচ্ছা প্রথমে হলো ফুসফুস, দুই নম্বর হচ্ছে ট্রাকিয়া। দুটো সম্পর্কে বিস্তারিত ভালোভাবে লিখে আমাকে তোমরা হোয়াটসঅ্যাপে পাঠাবে। তাহলে আজকে এখানেই শেষ করি আমাদের ক্লাস। তোমরা সবাই সুস্থ থাকো, সবাই ভালো থাকো। সমস্যা হলে নিশ্চয়ই তোমরা হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবে। আল্লাহ হাফেজ।